ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত আরও দুজন। অর্জিত স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলেছেন মির্জা ফখরুল। ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গুর পরিস্থিতি, রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। এক সপ্তাহে শুধু রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি 1000 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হচ্ছেন আরও দুজন। উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তিভিটা সীমান্তে এই ঘটনা ঘটে। সোমবার গভীর রাতে ধনতালা মেইন পিলার 393 এর পাশ দিয়ে স্থানীয় জয়ন্ত কুমার সিংহ সহ 3 জন ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। ভারতের ভেতরেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন জয়ন্ত। এ সময় তার সাথে থাকা আরও 2 জন আহত হন। তারা বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হলেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহ ও নিটোল ডোবা গ্রামের বাংঠু মোহাম্মদ। তারা সীমান্তে কেন গিয়েছিলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশ বিএসএফ এর হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ। বাগেরহাটে পিকআপের সাথে সংঘর্ষে ইজি বাইকের 4 যাত্রী নিহত ও 2 জন আহত হয়েছেন। সোমবার সকাল 9:30টার দিকে বাগেরহাট খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 3 জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন শওকত, মাসুম ও নিপা। এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পুলিশ জানায় মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ইজি বাইকের 3 যাত্রী নিহত হন। আহত 2 জনকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে একজন মারা যান। সংঘর্ষের পরই পিকআপটি নিয়ে চালক পালিয়ে যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্জিত স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে এই কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক শ্রদ্ধা বোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। আবারও ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। বিভিন্ন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে জমছে রোগীর ভিড়। গেল এক সপ্তাহে শুধু রাজধানীর মুগদা হাসপাতালেই ভর্তি প্রায় 1000 জন, আর রোববার ভর্তি 148 জন রোগী। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সতর্কতার বিকল্প নেই। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল ডেঙ্গু ইউনিটে তিল ধারণের ঠাঁই নেই। নারী, পুরুষ ও শিশু মিলে প্রায় 1000 ডেঙ্গু রোগী চিকিৎসাধীন হাসপাতালটিতে। ভর্তি রোগীদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা সহ ডেঙ্গুর নানা উপসর্গ। বেশিরভাগ রোগী জানান, শুরুতে বাসায় চিকিৎসা নিলেও পরে বাধ্য হয়ে হাসপাতালে আসেন তারা। ফার্স্টে জ্বর ছিল 3 দিন, অতিরিক্ত জ্বর ছিল, তো টেস্ট করালাম ইবনে সিনা থেকে, ওইখান থেকে ডেঙ্গু পজিটিভ আসছে। সমস্যাটা হচ্ছে অতিরিক্ত মাথা ঘুরায়, মাথা ব্যথা করে। প্রায় 12 দিন যাবত জ্বর এবং বসতে পারে না। হ্যাঁ, এর সাথে প্রস্রাবের ইনফেকশন আসছে, বমি করে, পেটে ব্যথা। ডাক্তাররা বলছে যে এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে আর কি। বমি ছিল আর 4 দিন যাবত ধরে জ্বর ছিল, এটাই ওর সমস্যা ছিল। কালকে টেস্ট করাইছি, ওর ডেঙ্গু পজিটিভ আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল 2800 জন। সংক্রমণ বাড়তে থাকায় শুধু আগস্টে সমপরিমাণ রোগী ভর্তি হয় মুগদা হাসপাতালে, আর সেপ্টেম্বরের প্রথম 8 দিনে ভর্তি প্রায় 1000। হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বাড়ার পেছনে সিটি কর্পোরেশনের তদারকির অভাবের পাশাপাশি মানুষের অসতর্কতাকেও দায়ী করছেন চিকিৎসকরা। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এমনকি আমাদের হাসপাতালেও। আগে আমাদের হাসপাতালে প্রায় প্রতিদিনই যে ময়লাগুলো জমতো সেগুলো সিটি কর্পোরেশন নিয়ে যেতেন।
গত প্রায় মাসখানেক হলো যেটা হচ্ছে 7 দিন 10 দিনেও ময়লা পরিষ্কার হচ্ছে না। এই ময়লা আবর্জনাগুলোর মধ্যেই কিন্তু এই ডেঙ্গি মশাগুলোর উৎপত্তি হয়, এবং এটা যে হচ্ছে এবং নিয়মিত যে ক্লিনিং হচ্ছে না আমাদের চারিপাশ, সেটা কিন্তু আমরা তার প্রমাণই হচ্ছে এই মাসের প্রথম এক সপ্তাহে প্রায় 1000 রোগী ডেঙ্গির আমাদের এখানে ভর্তি থাকা। উপসর্গ দেখা দিলেই ঘরোয়া চিকিৎসা না নিয়ে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ চিকিৎসকদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শিল্পাঞ্চল আশুলিয়ার পরিবেশ আজও থমথমে। যৌথ বাহিনীর কঠোর প্রহরায় কিছু কারখানায় কাজ চললেও বন্ধ রয়েছে অনেকগুলো কারখানা। সকালে মাইকিং করে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। রোববার সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকরা ঢোকার পর নানা অজুহাতে কাজ বন্ধ রাখে এবং কয়েকটি কারখানা হামলা ও ভাঙচুর করে। এই ঘটনায় মালিকপক্ষ নিজেদের ক্ষয়ক্ষতি এড়াতে আতঙ্কিত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে 7 ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতি। সোমবার সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে 22 জনের নামে মামলা করেন বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিক্ষোভ সমাবেশ করে। তারা রাঙার পদত্যাগ সহ মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ছাত্র জনতার বিজয় মিছিলে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙার বিরুদ্ধে মামলা করেন আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী আমিনুল হক। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রশাসন। নরসিংদীর মেঘনা নদী থেকে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে বেড়েছে নদী ভাঙন, হুমকিতে পড়েছে নদী তীরবর্তী অসংখ্য স্থাপনা। গত 5 বছরে নদী গর্ভে গেছে অন্তত 1,500 বিঘা কৃষি জমি। কর্মহীন হয়ে পড়েছে প্রায় 10,000 মানুষ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও বর্ষার শুরুতে ভাঙন দেখা দেয় নরসিংদীর রায়পুরায়। এর কারণ হিসেবে অবৈধভাবে বালু উত্তোলন চিহ্নিত করা হলেও থেমে নেই প্রভাবশালীদের দৌরাত্ম্য। চলতি বছরে 14,50,00,000 টাকায় 1 বছরের জন্য বালু তোলার ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন জায়গায় অবৈধভাবে চম্বুক ড্রেজারের মাধ্যমে গড়ে প্রতিদিন 20 থেকে 25 লাখ ঘনফুট বালু উত্তোলন করছে প্রতিষ্ঠানটি। এতে ভাঙন আতঙ্কে নদী তীরবর্তীরা। হামলা আর মামলার ভয়ে এ নিয়ে মুখ খোলার সাহস পান না স্থানীয়রা। চারিদিক দিয়ে নদী, আমরা অস্থার মেজে বাস করি 20,000 মানুষ। এখন আর যেভাবে কাটতেছে, আগের ডাকটা তো যেমন আইন প্রশাসন দিয়ে যেমন এটা বন্ধ করা হয়েছে, ডাক শেষ হয়েছে গেছে। এখন শুনতেছি 1 বছরের জন্য নাকি আর ডাকটা আনছে। আমরা যে কোনো দিকে যাবো, ছেলে মেয়ে আমাদের সন্তান এই জায়গাটাও নাই। আমরা নদী আমরা গ্রাস করে রাখছি। আমরা চাই অ্যাকচুয়ালি শুধু ভাইসাতে হার লাগে। সরকার বাহাদুর ডাক দিছে, এজারা দিছে, কাঠো, আমরা বাধা নাই। কিন্তু আমরা পরবর্তী কোন জায়গায় রাখবো, আমরা বাঁচতে চাই। ডেজারে কাটতে আমরা বাধা দিয়ে হেরা কাটে, তো এই তাহলে ঝরগাবাতি হয়েছে মনে করেন, এরপর হেরা লোক আমরা কাজ করে পারি না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইজারাদার। অনেকে বিভিন্ন রকমের ইয়া করে, না রাতে কাটা হয় না, মাঝখানে কিছু করছিল, চুরিদারি করছিল, এখন বন্ধ এগুলো। বালু উত্তোলনে অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগ পেয়েছি যে তারা ইজারার শর্ত লঙ্ঘন করে সেখানে অন্য ধরনের কাজ করেছে। সেই শর্ত পরিপ্রেক্ষিতে, অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেটা তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি। শর্ত লঙ্ঘন হলে সেই ইজারার শর্তাবলীর মধ্যে বলাই আছে প্রয়োজনে তার বালুমহলের ইজারা পরিবর্তন ক্যান্সেল হয়ে যাবে। ফসলি জমি রক্ষায় নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। এই সমাবেশ থেকে ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে দলটি। রোববার কঠোর নিরাপত্তার মধ্যে ইসলামাবাদে বিক্ষোভে অংশ নেয় পিটিআই নেতাকর্মীরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো সমর্থক শহরের দিকে অগ্রসর হয়। তাদের আটকাতে রাস্তায় কন্টেইনার রেখে বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ইমরানকে মুক্তি দিতে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। বলেন, আইনিভাবে মুক্তি না দেয়া হলে পিটিআই নেতারাই তাকে মুক্ত করবে। বিক্ষোভে পিটিআই নেতা কর্মীদের বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতা হাম্মাদ আজহার। বলেন, সরকারের এই বাধা বুঝিয়ে দিয়েছে যে তারা ইমরান খান ও তার সমর্থকদের ভয় পায়। এর আগে 2022 সালে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। এসব মামলায় এখন কারাগারে রয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।